দেখুন, এরা হলো ছোট্ট বালিকা। দেখছি আবার বেশ বড়সড় হয়ে উঠেছে। আরও এগিয়ে দেখুন, একজন এসেছে মঙ্গলসূত্র বেঁধে আপনাকে তার একান্ত আপন করে নিতে। আপনি তখন হয়ে উঠবেন তার স্ত্রী চিরজীবনের জন্য। সারাটা জীবন ধরে আপনি তারই ছায়া সঙ্গী, এই জীবন থেকে অজানা লোক পর্যন্ত। সে কি আমাকে কানের দুল কিনে দেবে? সে কি আমাকে মিষ্টি আম খেতে দেবে? তার মন মেজাজ ভালো থাকলে দেবে, নয়তো দেবে না হয়তো। তাহলে বয়ে গেছে আমার তাকে বিয়ে করতে। আমি আবার নিজে নেকলেস কিনবো? চুপ করো তো, ও যা বলছে তাই করো, গজগজ করো না। না, আমি আমার টাকা দিয়ে আমার নিজের মালা কিনবো। তাহলে তো তুমি একজন স্বাভাবিক মহিলা নাও। আমি কি তাহলে এই দুইয়ের মাঝামাঝি কেউ? এই মেয়েরা হচ্ছে আমাদের দেশের 5টি রাজ্যের, যেখানে রেশম হচ্ছে একটা সার্বজনীন ব্যাপার। কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ এবং জম্মু ও কাশ্মীর, এই রাজ্যগুলি ভারতে প্রচুর পরিমাণে উৎপাদিত রেশমি সুতোর সিংহভাগে উৎপাদন করে। আর এই পণ্য দ্রব্যের উৎপাদনে ভারতবর্ষের স্থান বিশ্বের মধ্যে দ্বিতীয়। রেশমগুটি চাষকারী পরিবার, এই নামে সর্বত্র তাদের পরিচিতি। এই ধরনের 10 লাখ পরিবার দেশে রেশম উৎপাদন করে। আপনারা ছবিতে দেখবেন, রাজ্যগুলির কোনো একটা জায়গায়, তা সে বড় বা ছোট যে গ্রামই হোক না কেন, গোটা পরিবারই কাজ করছে রেশম গুটি বা রেশম সুতো তৈরির কাজে। রেশম গুটির চাষ হচ্ছে একটা পারিবারিক শিল্প, অর্থাৎ পুরো পরিবারের লোকেরাই ভিন্ন ভিন্ন, কিন্তু এ ব্যাপারে যুক্ত কাজকর্ম করে। কিন্তু কোনো কোনো কাজ কি পরিবারের বিশেষ বিশেষ সদস্যদের উপর নির্ভরশীল? এই ধরনের সীমিত বিশেষজ্ঞ জ্ঞান বা একচেটিয়া কর্মদক্ষতা কি প্রতিটি ব্যক্তির প্রগতি এবং উপকারের পক্ষে মঙ্গল? ওই 5টি রাজ্য রেশমগুটি চাষের ব্যাপারে, অর্থাৎ তুঁত গাছের ঝাড় থেকে নিয়ে রেশমগুটি অকশন পর্যন্ত কি কি হচ্ছে দেখুন। এ হচ্ছে শালীর মেয়ে। শালী একজন কৃষি শ্রমিক, তার 5টি বাচ্চা। তার স্বামী 15 বছর ধরে অসুস্থ। তাদের জমি রয়েছে মাত্র 1/2 একর, তাও আবার তুঁত গাছের ঝাড়ের তলায়। রেশম গুটির কর্মস্থলে আমি সকালে 4 ঘন্টা এবং সন্ধ্যা 8 ঘন্টা কাজ করি। তাছাড়া বাড়ি বা আশপাশে আরো 4 থেকে 5 ঘন্টা আমাকে কাজ করতে হয়। অন্যদের মতো আমার ছেলেও বাড়ির বাইরে কাজ করে। সে অফিস থেকে রেশম গুটির ডিম পায়। শালীর কাজকর্মের ধরনের মধ্যে রেশম চাষকারী পরিবারদের প্রকৃত চিত্রটি ফুটে উঠেছে, যেখানে মেয়েদের অবিরত কাজ করে যেতে হয় রেশম চাষের ক্ষেত্র থেকে কৃষিক্ষেত্র এবং বাড়ির কাজকর্মে। এবার আসুন যাই পূবের দিকে, পশ্চিমবঙ্গে। সূর্য যেখানে উদিত হয়, এখানে পুরুষ এবং মহিলারা উভয় তুঁত গাছের বাগানের তত্ত্বাবধান করে। তবে এখানে কাজ করে বেশিরভাগই মেয়েরা। জেলার এই অঞ্চলে বিশুদ্ধ রেশম গুটি উৎপাদন করে, এই জন্য দরকার হয় উচ্চ ধরনের কারিগরি দক্ষতা। মেয়েরা পাতাগুলিকে খুব সূক্ষ্ম সূক্ষ্ম করে ছেঁটে নেয় এবং পিনের মাথার আকার বিশিষ্ট কীটদের খাওয়ায়। আসুন যাত্রাপথে পরিবর্তন করা যাক। আমরা এখন এসে পড়লাম অন্ধ্রপ্রদেশে। এখানে কারা তুঁত গাছে রেশম গুটির পরিচর্যা করে? মেয়েরা খেতে ঝোপঝাড় ছেটে দেয় ও জল সরবরাহের ব্যবস্থা করে, যাতে বেশ ভালো ফসল পাওয়া যায়। রেশম কীটেরা ট্রেতে বেড়ে ওঠে, যা তাক দিয়ে রাখা হয়। মেয়েরা খুব সতর্কতার সঙ্গে মূল্যবান রেশম কীটদের পুঁজি মাছির হাত থেকে বাঁচাতে নেটের ঢাকনা দিয়ে দেয়। অন্যান্য আয়কারী ফসলের জন্য আমাকে দেখুন, সে তুঁত গাছের বাগানের কাছে ছোট্ট একটা জমিতে লঙ্কা, শিমশুটি এবং সবজি ফলায়, যা শুকিয়ে নিয়ে রাখা যায়। দেখা যাচ্ছে তাহলে আম্মা বেশ একজন করিতকর্মা ও দক্ষ ম্যানেজার। সহায় সম্পদের সদ্ব্যবহার করে পশ্চিমবঙ্গের মহিলারা ধান ছাড়াই এবং ভাঙাইয়ের কাজ করে চলেছে। কাজ কি খুব বেশি? তিনটার সময় থেকে উঠতে হয় রাত্রি। এত সকালে কেন? ধান সিদ্ধ, তারপরে পোকার কাজ, বাসি কাজ, স্কুলের ভাত। প্রথমে পাতা কুচি দেয়া হলো, 4 ঘুমের পরে এবারে পাতা ডালা দেয়া হলো। এবার আমরা যাচ্ছি উত্তর পশ্চিমের পানে জম্মুর উদ্দেশ্যে।
কাশ্মীর উপত্যকা সহ দেশের বৈশিষ্ট্যপূর্ণ বাইভোল্টাইন সিল্কের প্রধান উৎপাদন কেন্দ্রে। এরা পাতাগুলিকে ব্যবহার করে কেবলমাত্র একটি ফসলের জন্য। শীতের সময় গাছের ডালপালা শুকিয়ে যায়, কিন্তু গাছের পরিচর্যা আগাছা দূর করার কাজ তো করতেই হয়। একটা সমস্যা রয়েছে, আমি একজন বিধবা, আমার 3টি সন্তান রয়েছে, একলাই আমাকে সবকিছু করতে হয়। দিনে আমি 4 ঘন্টা হেঁটে গিয়ে পাতা সংগ্রহ করি, খাবার কিনি, কাপড় জামা কাচি। বৃষ্টির দিনে ঘরে হয় বাচ্চারা থাকতে পারে, নয়তো রেশম কীটেরা। কাজে বাচ্চাদের বৃষ্টির মধ্যে বাইরে বসে থাকতে হয়। ছাদের ফুটো দিয়ে জল পড়ে বলে রেশম কীটেরা জল পায়। আমরা দ্বিতীয়বার ফসলের জন্য চেষ্টা করি না, কারণ ওই সময় প্রচুর জল থাকে আর পাতা খুঁজে পাওয়া যায় না, এবং রেশম গুটিরা খুবই ছোট থাকে। গাছ থেকে পাতা তুলতে খোলা জায়গায় গেলে প্রায়শই মিলিটারিরা আমাদের তাড়া করে। জম্মু কৃষকেরা আর একটা সমস্যার কথা জানালো। আমি লেখাপড়া জানি না, ও অবশ্য জানে না, কিন্তু আমাদের বাচ্চারা জানে। আমাদের সেই যন্ত্রটা দেওয়া উচিত ছিল যা দিয়ে তাপমাত্রা জানা যায়, কি যেন বলে ওটাকে। সরকারের উচিত ছিল হিম এবং শিশির থেকে ট্রেগুলোকে ঢাকবার জন্য আমাদের প্লাস্টিকের চাদর দেওয়া, আর রেশম কীটদের জন্য শীঘ্রই। কেন সরকার কেন এসব দেবে? কেন? ওরা যে বলে সরকার থেকে সবকিছু দেওয়া হয়, তাই? যদি সরকার তা না দেয় তখন আমি কিনবো, কিন্তু আগে তো চেষ্টা করি সরকারের থেকে পাবার। দক্ষিণে রেশম চাষ নারকলের মতোই সারা বছর ব্যাপী চলে। তুতির ক্ষেত ছোট, 1/2 একর থেকে 1 একর, তবে এখানের বেশিরভাগ ক্ষেতই জলসেচের আওতায়। চাষিরা তাই তুত চাষ ছাড়া অন্য শস্য ফলায়। আয় মোটামুটি স্থিতিশীল, এবং অনেক মহিলারা এইসব জায়গায় কাজ করে কৃষি শ্রমিক হিসেবে। তাদের অবস্থা কি? আমার কোনো জমি নেই, আমার বাবা মারা গেছে, তাই আমাকেই দেখতে হয় মা আর 2 বোনকে। রেশম চাষ করার ইচ্ছে আমার খুব ছিল, কারণ তাতে বেশ ভালো উপার্জন করা যায়। কিন্তু পাতা যদি কিনতে পারিও, তবে কোথায় রাখবো রেশম গুটিগুলোকে? আমার বাড়ি যে খুব ছোট। কর্ণাটকের সুশীলা। বিয়ের 5 মাস বাদে আমার স্বামী আমাকে ছেড়ে চলে যায়। কিছুদিন পরে আমার একটি মেয়ে জন্মায়। জীবন ধারণের জন্য আমি কোনো দিনমজুরির কাজ বা রেশম চাষের কাজ করি। আমার কোনো অভিযোগ নেই, সবই আমার ভাগ্য। মেয়ের মুখ চেয়ে আমাকে বেঁচে থাকতে হবে। কিন্তু জীবন আবার কারোর জন্য বেশ উজ্জ্বল। কর্ণাটকের মাইসোরের জেলার কলাম্মার স্বামী তাকে ডাক্তার আম্মা বলে ডাকে, কারণ সে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে খুব সজাগ, খুবই সুশৃঙ্খল এবং সব কাজ নিজেই করে। কলাম্মা হচ্ছে তার স্বামীর দ্বিতীয় স্ত্রী। সে তার এবং আগের পক্ষে সন্তানদের বেশ ভালো মতো দেখাশোনা করেও। ট্রেগুলিতে সংক্রামক রোগ জীবাণু মুক্ত করতে যে মিশ্রণ তৈরি করা হয়, গোবর তার অন্যতম উপাদান একটি। আর লাগে ফরমালিন। ব্যাস, মিশ্রণ তৈরি। কলাম্বার দুধ গাছের পাতাগুলি বেশ স্বাস্থ্যকর দেখতে। সে মাল রাখার জায়গার অভাবের সমস্যা মিটিয়ে ফেলতে পেরেছে। সব কাজের জন্য সেই দায়ী। গৃহপালিত পশুদের জন্য, ছাদ ফুটো হয়ে জল চুইয়ে পড়ার জন্য, এবং আধোয়া দেওয়ালের জন্য। আমাদের রেশম গুটিগুলির বেশ উন্নতি ঘটেছে। আমরা তুতির চাষ করেছি, কারণ আমাদের পরিষেবাটা করেছে। তারপর আমরা এক্সটেনশন কর্মীর উপদেশ শুনতে লাগলাম। যখন তার কাছে নতুন কিছু শুনতাম, সেটা কাজে লাগাতে চেষ্টা করতাম। তুতির চাষ করার জন্য আপনার অবস্থা কি কোনো উন্নতি হচ্ছে? অবশ্যই, আমার অবস্থা বলতে গেলে বেশ ভালোই। আমি খুব কঠোর পরিশ্রম করি, কিন্তু লোকেরা ভাবে আমার হাতে জাদু রয়েছে। ছেলে এবং মেয়ে এক্সটেনশন কর্মীদের মধ্যে কাদের আপনার বেশি পছন্দ? মহিলা এক্সটেনশন কর্মী ভালো, কারণ আমার স্বামী এ ব্যাপারে কোনো অস্বস্তি বোধ করবে না এবং সন্দেহগ্রস্ত হবে না। আর তামিলনাড়ুতে এই মহিলা রেশম চাষকারী কর্মীরা মহিলা এবং পুরুষ এক্সটেনশন কর্মীদের ব্যাপারে কি ভাবেন? মহিলা এক্সটেনশন কর্মীরা এখানে এ পর্যন্ত আসেনি। পুরুষ কর্মীদের নিয়ে আমাদের কিন্তু কোনো সমস্যা দেখা দেয়নি। তারা তো আমাদের গ্রামেরই। আর পশ্চিম বাংলায় পুরুষ এক্সটেনশন কর্মী কি আপনাদের সঙ্গে কথাবার্তা বলে? না, আমার সঙ্গে করে না, আমার স্বামীর সঙ্গে করে। আর আপনি বলুন তো, এক্সটেনশন কর্মী কি কোনো তথ্য আপনাকে দিয়ে থাকে? না, আমার স্বামীর সাথে।
না আমাদের সাথে না। সে সবকিছুই আমার স্বামীকে বলে। আমি অন্য কাজে ব্যস্ত থাকি, তবে চাষের ব্যাপারে তারা যে কথাবার্তা বলছে সেটা শুনতে পাই। স্ত্রীর সঙ্গেও বাদ করে এবং আমাদের সঙ্গেও বাদ করে, কোনো অসুবিধা নেই। এই বাড়ির মতো আসেন, এসে সবাইয়ের সঙ্গে কথাবার্তা বলে। মহিলারা নিয়মিতভাবে প্রায়োগিক উপদেশ পাবার একটা গুরুত্ব দেন, কিন্তু মহিলাদের সঙ্গে ক্ষেত্রীয় পর্যায়ের বিশেষজ্ঞদের পারস্পরিক ভাব বিনিময়ের পরিবেশ খুবই কম দেখা যায়। প্রশিক্ষণ দেবেন যারা, তাদেরকে পুরুষ হওয়া দরকার না মহিলা? স্থানীয় সামাজিক পরিকাঠামোর মধ্যে এর উত্তর নিহিত রয়েছে। কর্ণাটকে রেশম কুটির লালন পালনের ঘরগুলি হচ্ছে খুবই ব্যক্তিগত এলাকা, যেখানে পরিবারের রান্না হয়, খাওয়া দাওয়া হয় এবং সেটা শোবার জায়গাও বটে। কাজে এক্সটেনশন কর্মীর সেখানে যাওয়াটা অনেকটা অনুপ্রবেশের মতোই হয়ে দাঁড়ায়। আপনি কি কোনো প্রশিক্ষণ পেয়েছেন? না, আমার অনেক কাজ থাকে। তাছাড়া আমার স্বামী আমাকে কোনো প্রশিক্ষণ কোর্সে যোগ দিতে রাজি নয়। মহিলা প্যারা এক্সটেনশন কর্মীদের কোনো সমস্যা হয় কি? না, পুরুষ চাষীদের প্রশিক্ষণ দিতে আমার কোনো সমস্যাই হয় না। তাদের স্ত্রীরাও খুশি হয় যদি আমি তাদের স্বামীদের কিছু জ্ঞান দিই। কর্ণাটকে প্যারা এক্সটেনশন কর্মীদের নির্বাচন করে একটি মহিলাদের গোষ্ঠী এবং তারা একাধারে বন্ধুও। আমাদের দেশে মহিলারা বিশেষজ্ঞদের কাছ থেকে সরাসরি কোনো প্রায়োগিক বিদ্যার প্রশিক্ষণ পায় না, যদিও তাদের সমস্ত ধরনের প্রায়োগিক কৌশল সেই কাজে লাগাতে হয়। সুতরাং এক্ষেত্রে মহিলাদের কি অজ্ঞ বলে মনে করব, নাকি তারা প্রায়োগিক কৌশলের সব ব্যাপারগুলো সম্পর্কে জল ও মাটি দেখে তুঁত চাষ করি। কি কি জাতের লাগান? আমার বাগান আমাদের 2.5 বিঘের বাগানে 100 ডিএফএল যথেষ্ট। যদি আমাদের 500 ডিএফএল থাকতো তবে তা থেকে পেতাম 1.5 কুইন্টাল রেশম গুটি। অন্ধ্রপ্রদেশে অশ্বত্থমা জানেন যে তার তুতের ফলন নির্ভর করছে জলের উপর, কিন্তু জল যা প্রয়োজন তার ব্যবস্থা করতে সে পেছপা নয় আর উদ্বিগ্নও নয়। অসম প্রশিক্ষণ সত্ত্বেও দেখা যাচ্ছে মহিলাদের প্রায়োগিক ও কারিগরি জ্ঞান খুবই উল্লেখজনক, আর তা থেকে তাদের চৌকির চাষ কেন্দ্রের এবং কারিগরি সেবাদান কেন্দ্রগুলির সহযোগিতার সবচেয়ে সূক্ষ্ম এবং জটিল পদ্ধতিগুলির ব্যাপারে প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজনীয়তা ব্যাপারটি তুলে ধরছে। সব থেকে আশ্চর্য হতে হয় মহিলাদের গভীর বোধশক্তি দেখে। মহিলারা অবিরামভাবে কাজ করে যায় কৃষিক্ষেত্রে, রেশম চাষের ক্ষেত্রে, এদিক থেকে ওদিক একবার না থেমে। কি করে? অন্ধ্রপ্রদেশে আম্মা, আমার এই মেয়ের বিয়ে দিতে হবে এবং এই ফসল থেকে আমার টাকা আসবে। জম্মুর প্রীতন্তে, আমার 3টি পুত্র এবং 7টি কন্যা। মেয়েরা পড়াশোনা করছে, কিন্তু তাদের বিয়ের জন্য আমি খুবই উদ্বিগ্ন। রেশম চাষের টাকায় আমার 4টি মেয়ের আমি বিয়ে দিয়েছি। আশা করি আরো বাকি 3টির আমি সেই একই ব্যবস্থা করতে সক্ষম হব। কর্ণাটকে মঞ্জুলা, ওরা 50,000 চাচ্ছে। ভাবুন, 10টি ফসলের টাকা একটা মেয়ের বিয়ের জন্যে। মেয়ের বিয়ের একটা ভালো সম্বন্ধ সবসময় হাতছাড়া হয়ে যাওয়ার ভয় থাকে এবং রেশম চাষকে দেখা হয় মেয়েদের বিয়ের টাকা জোগানোর একটা উৎস হিসেবে। তাছাড়া তা থেকে বাচ্চাদের খাদ্য এবং উন্নত জীবনযাত্রা সুযোগও হয়। মহিলারা কি জানেন প্রতিবার রেশম চাষের থেকে প্রতিটি পরিবার কত টাকা উপার্জন করে? প্রথম চাষ থেকে আমরা 2,000 টাকা পেয়েছিলাম, এর আগে পেয়েছিলাম 1,600 টাকা। আমরা কতবার আমরা পেয়েছিলাম 3,000 টাকা। যদি কোনো রোগ না ধরে তবে এবার 5,000-এর মতো পাবো। ব্যাপারটা খুব স্বচ্ছ। মহিলারা এখন জানতে পারছেন তাদের চাষ থেকে তাদের পরিবার কত টাকা ঘরে আনছে। মহিলারা যারা দিনে 18 ঘন্টা ধরে কেবল কাজই করে, তারা কি পারিবারিক এই টাকা নাড়াচাড়া করতে পারে? এখন আমরা এসে পড়েছি কর্ণাটকের কনকপুরার রেশম কুটির বাজারে। দেবাম্মা অনেক দূর থেকে রেশম কুটি বিক্রি করতে এসেছে, সঙ্গে এনেছে 2টি বাচ্চাকেও। শেষ পর্যন্ত বিক্রির ব্যবস্থা হয়েও গেল ও ওজনটাও কোনো মতে দেখে নেওয়ার ব্যবস্থা করলো দেবাম্মা।
সরকারি প্রচেষ্টায় একটা পার্থক্য এনে দিয়েছে। মহিলা চাষকারীরা কোনো অনাবশ্যক ঝামেলা ছাড়াই বিক্রি বাটা করতে পারে। এমনকি তারা ওজনের ব্যাপারটিও পরীক্ষা করে দেখতে পারেন।